নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মমতা ব্যানার্জি যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন এবং তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা তিনি পোস্ট করেছেন। সেই বার্তা আমার মনে হয়েছে দেখানো খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি দলের সুপ্রিমো, বিদায়ী মুখ্যমন্ত্রী। তার বক্তব্য সমাজে বিভিন্ন ধরনের ঘটনা উদ্রেক করতে পারে এবং খুব চিন্তাজনক তার এই বক্তব্য। আগে ভিডিওটা দেখাই, তারপর ভিডিওটার বিশ্লেষণ করব, কারণ খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়ে। সামনেই কাউন্টিং শুরু হবে। সবকিছু অত্যাচার সহ্য করুন, আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপির অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছে, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দুরাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারল না এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টো পাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল শক্তিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিস্ট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো এবং আমি সব 294টা কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিং এও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর
কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন, লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করবে, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের, সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য। এনাফ, এইটুকু শুনলেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে চেয়েছেন বা বলেছেন তার মধ্যে এইটুকুই হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর অনেক কথা তিনি বলেছেন, এর মধ্যে থেকে আমি অনেক কিছু আজকে ভেবে দেখলাম যেটা রিয়াকশন দেওয়া দরকার, কারণ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি সঠিক বলেছেন না বেঠিক বলেছেন? আসলে এতদিন তৃণমূল কংগ্রেস যেটা করত সেটা তিনি কিন্তু আজকে বলে ফেলেছেন। কিভাবে দেখুন, একদম শুরু থেকে শুরু করি। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি নাকি অর্থ ভাণ্ডার, শক্তি ভাণ্ডার, বোমা বারুদ এইসব ব্যবহার করেছে। আজকে বলছি, এসব কে করেছে? এসব তো এতদিন তৃণমূল কংগ্রেস করে এসেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নতুন পুলিশ এসে করেছে, আমার হাতে এই পুলিশ ছিল না। তাহলে বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মাননীয় তৃণমূল নেত্রী আপনাকে জিজ্ঞাসা করছে, তাহলে আপনি তো এতদিন এইভাবেই জিততেন কি? একদম শেষের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে টেবিল ছাড়বেন না, বাক্স বদল হতে পারে, কাউন্টিংয়ে খেলা হতে পারে, যতক্ষণ না আমি পিসি করে বলছি। আমাদেরটা বিজেপি, বিজেপিরটা আমাদের উপরে চাপিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তাহলে কি আইপ্যাক এটাই করতো? আমরা যেটা বারংবার বলে এসেছি, বিজেপির তরফ থেকে বারংবার যে ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে, তাহলে কি এতদিন আপনি এটাই করতেন? এতদিন তো আপনি এটাই করতেন। এর জন্য আপনি জানেন কিভাবে এই দলেরটা ওই দলে, ওই দলেরটা এই দলে হতে পারে। আপনি আজকে বলেছেন যে কাউন্টিংয়ের সময় ইভিএম বদল হতে পারে। আপনি তো এইভাবেই 2021-এ বদল করেছেন। আপনি দেখিয়ে দিয়েছেন রিগিং বা কিভাবে করতে হয়। আজকে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো প্রমাণ দিয়ে বলতে হবে কিভাবে বদল হয়েছে। আজকে আপনি একের পর এক মিথ্যে কথা বলেছেন। আপনি বলেছেন যে টাকা দিয়ে এক্সিট পোল হয়েছে, গতকাল এক্সিট পোল হয়েছে, আপনি কথা বলেছেন। আপনার দেখুন, আপনার কথাতেই কতগুলি স্ববিরোধিতা আছে, আজকে প্রমাণ করে দিচ্ছি। প্রথমে আপনি বললেন 1টা 8 নাগাদ বিজেপি অফিস থেকে এই এক্সিট পোল ছাড়া হয়েছে। বিজেপি অফিস থেকে 1টা 8 নাগাদ ছাড়া হয়েছে, তারপর আপনার কাছে খবর এসেছে। আপনি তারপর আজকে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এই কথা বললেন কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে করছি, টাকা দিয়ে যদি এক্সিট পোল হয় আর বিজেপি যদি টাকা সংবাদ মাধ্যমকে দেয়, তো সংবাদ মাধ্যম পাগল না মাথা খারাপ সেটা আপনার কাছে লিক করবে? প্রত্যেকে তো টাকার জন্য কাজ করে, মিডিয়াও টাকার জন্য কাজ করে, বলার কি আছে, লুকোনোর কি আছে? আজকে একটা মিডিয়া হাউস চলে তো টাকা দিয়ে, সেখানে তো সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি তো এই প্রথাটা শুরু করেছেন পশ্চিমবঙ্গে। বামফ্রন্ট সরকার খুব বেশি বিজ্ঞাপন দিত না। বামফ্রন্ট সরকার ছোট কাগজগুলোকে, সাপ্তাহিক যেগুলো জেলা থেকে বেরোয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 4 পাতা 8 পাতার যে পেপারগুলো, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা, তাদের বামফ্রন্ট সরকার মাসে 2000-5000 টাকা করে বেঁচে থাকার জন্য বিজ্ঞাপন দিত। এবং সরকারি বিজ্ঞাপনও সংবাদপত্রকে খুব কম দিত। আপনি এসে তো শুরু করলেন প্রথম কোটি কোটি টাকার বিজ্ঞাপন, এবং সেই কোটি কোটি টাকার বিজ্ঞাপনও কোন সংস্থার মাধ্যমে সংবাদ মাধ্যমকে দেওয়া হয়, কিভাবে সেই টাকা সাইফন হয়, কিভাবে আপনার পরিবারের কোনো সদস্যের কাছে ওই টাকাটা পৌঁছে যায়, ফাঁস করব। 4 তারিখটা যেতে দিন, একের পর এক সিরিজ করে বলবো। আজকে ওটা বলছি না, থাক। কিন্তু আবারও বলছি, যে সংবাদ মাধ্যম যেই দলের কাছ থেকে টাকা নেয়, তারা তার দালালি করে। একদিকে আছে সংবাদ প্রতিদিন, বর্তমান, আনন্দবাজার পত্রিকা, তারা কার কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে কাজ করে সকলেই জানে। আবার অন্যদিকে রিপাবলিক বাংলা আছে বা অন্যান্য চ্যানেল আছে, তারা কিভাবে কাজ করে সকলেই জানে। লুকোনোর তো কিছু নেই, এখন তো সবটাই উলঙ্গ হয়ে গেছে। তো যদি তারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে করে, তাহলে আপনাকে বলবে পাগল না মাথা খারাপ?
আর আপনিও একটা সময় জেনে চেপে রইলেন 6টা অবধি। আপনি বলতে পারেন, আপনি একটার সময়, দুপুর 1টার সময় যখন জানলেন আপনার কাছে খবর আছে এক্সিট পোল কি হতে পারে, আপনি তখন বললেন না কেন যে এক্সিট পোল, বিজেপি এক্সিট পোলে খেলা করেছে, এক্সিট পোলে রিগিং করেছে, এক্সিট পোল এই এই হবে, আমি 6 ঘন্টা আগে বলে দিচ্ছি এই এই এক্সিট পোল বেরোবে, আমার কাছে লিস্ট চলে এসছে? বললেন না কেন? গাঁজাখুরি গল্প দেন, মানুষকে কি 4 অক্ষরের মনে করেন? আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এবং উনি বলেছেন অর্থ ভান্ডার, শক্তি ভান্ডার, টাকা পয়সা, তৃণমূল কিভাবে টাকা খরচ করেছে, তৃণমূল এবারে সিপিএম এর পিছনে কিভাবে টাকা খরচ করেছে, তৃণমূলের গাড়ি, ঝান্ডা লাগানো গাড়ি থেকে কিভাবে সিপিএম এর ফ্লেক্স বাঁধা হয়েছে, ঝান্ডা বাঁধা হয়েছে, এগুলো আমরা চোখে দেখিনি? আমাদের কি 4 অক্ষরের মনে করেন নাকি? আমরা আজকে যে বিজেপির সমস্ত পতাকাগুলো কারা খুলেছে রাতের অন্ধকারে সমস্ত জায়গা থেকে, কিভাবে আপনি পুলিশকে লেলিয়েছেন ভোটের আগে পর্যন্ত, সব পুলিশ ভালো হয়ে গেছে আজকেও বলছি না, এবং সব পুলিশ খারাপ ছিল আগেও সেটা বলছি না, কিন্তু যে পুলিশগুলো এতদিন দলদাসের কাজ করেছে সেই পুলিশগুলোকে কিছুদিন আগে পর্যন্ত ইলেকশন কমিশনের লোক সাজিয়ে, আবারও বড় অভিযোগ করছি, ইলেকশন কমিশনের লোক সাজিয়ে আপনি যেভাবে ভুয়ো লোকদের দিয়ে বিজেপির ঝান্ডা খুলিয়েছেন বহু জায়গায়, সেটাও কিন্তু আমরা দেখেছি। আমাদের জনগণের উপর বিশ্বাস আছে। এবং আপনি বলেছেন যে সরকারের ভাগ্য বাক্সবন্দী হয়ে গেছে, কে সরকার গড়বে, কে হারবে, কে জিতবে, সবটা বাক্সবন্দী হয়ে গেছে। সত্যি সবটা বাক্সবন্দী তো হয়ে গেছে, আমরা জানি। এবং আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ কতটা উইক ছিল? খেয়াল করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার মুখের হাসি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। এতদিন যখন বলতাম না মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুম হচ্ছে না, ঘুম উড়ে গেছে, আপনারা হাহা হিহি রিয়াক্ট দিতেন, বলতেন দাদা নেশা করেছেন নাকি? আজকে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন আমার দুরাত ঘুম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ইনসমনিয়ায় ভুগছেন, দীর্ঘদিন ধরে তার রাতের ঘুম হচ্ছে না। তিনি মোটামুটি 1 বছর আগেই যে বুঝে গেছেন যে সরকারটা বদল হচ্ছে, কি হতে চলেছে, ইলেকশন কমিশন কি ভাবছে, সবটাই তিনি জানতেন। আমরাও জানতাম কিছুটা কিছুটা, সবটা জানতাম না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিজেকে সব জানতা গামছাওয়ালা বলবো না বাবা। ফলে আজকে আপনি দেখুন উনি বলতে বাধ্য হচ্ছে যে টেবিল ছাড়বেন না নিজের দলের কর্মীদের। কেন বাধ্য হচ্ছেন জানেন? 2021-এ যেভাবে গুজব রটিয়ে, যেভাবে পুরোটা ম্যানুপুলেট করে, যেভাবে আইপ্যাককে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে 2021-এর নির্বাচন আপনাদের আমি বলছি, 2021-এর নির্বাচনে একই কথা ওই চর্বিত চর্বণ হয়ে যাবে। তাহলেও ছোট্ট করে বলি, 2021-এ ইভিএম বদল হয়েছে, ইভিএম এর টেপ বদল হয়েছে, ইভিএম এর সিল ভাঙা হয়েছে, ইভিএম এ কারচুপি হয়েছে, ইভিএম এর ব্যাটারি পার্সেন্টেজ কম ছিল যখন ইভিএমটা বন্দি হয়েছে ভোটিং এর পর, আবার কাউন্টিং এর সময় তার পার্সেন্টেজ বেড়ে গেছে। কিভাবে হয়েছে জানি না, কিভাবে আপনারা কোথায় কোথায় কারচুপি করেছেন, আইপ্যাক কিভাবে কিভাবে কারচুপি করেছে, কিভাবে প্রিসাইডিং পোলিং অফিসার বদল করে দেওয়া হয়েছিল, আইপ্যাকের লোককে করে দেওয়া হয়েছিল, কিভাবে কাউন্টিং এর অফিসার আইপ্যাকের লোকেরা হয়েছিলেন, আইপ্যাকের নির্দেশিত লোকেরা হয়েছিলেন, তৃণমূলের লোকেরা হয়েছিলেন। আজকে খুব খারাপ লাগছে। আপনি তো জানেন যে আইপ্যাক, এই পুলিশ আপনার পেছনে যদি না থাকে আপনি 1 সেকেন্ড ক্ষমতায় থাকবেন না। আপনি জানেন না? আপনি তো জানেন, তাই আজকে আপনি ভয় পাচ্ছেন যে হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বুঝে গেছেন সেটা। আজকে আপনি একটা জিনিস করতে পারেন, তবে এটা ঠিক, আপনি যেটা আপনার কর্মীদের বলেছেন শেষ অবধি কাউন্টিং করবেন, ঠিক কথা বলেছেন, আমি আপনাকে সমর্থন করছি। এই করে আপনি কয়েকটা সিট তো বাঁচিয়ে নেবেন, এটা তো ঠিক। আপনি 100-র কাছাকাছি বা 100-র নিচে থাকবেন, তার উপরে ওঠার আপনার জায়গা নেই। বিজেপি 160-65-র নিচে যাবে না, তার উপরে রকেট গতিতে কতটা ছুটবে আমরা জানি না। আপনি বলছেন 226, শুধু 26 হয়ে গেলে অবাক হবেন না। আমরা বলছি এটা ঠিক যে বিজেপি 160-65, তৃণমূল 100-র কাছাকাছি, আপনি 26 হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবার আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলেছি, তৃণমূলের যারা সমর্থক আছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তাদের বহু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকে আমাকে নিজে ফোন করে বলেছেন। আমি সিপিএম এর কর্মীদের সঙ্গে কথা বলেছি। আজকে একটা, আমি সাধারণত ভবিষ্যৎবাণী করি না, কিন্তু আজকে একটা সত্যি কথা বলে দিচ্ছি আপনাদের, যে এবারের ভোটে সিপিএম এর লোকেরা সিপিএম কে ভোট দেয়নি। সিপিএম এর সমর্থকদের কথা বলছি, আমি সিপিএম এর নেতাদের কথা বলছি না।
ওই 2-4% সিপিএম এর সমর্থক যারা বেঁচে আছেন তারাও এবার সিপিএম কে ভোট দেননি। তারা বলেছেন এই তৃণমূল আমাদের সরিয়েছিল, আগে এই তৃণমূলকে সরাতে হবে, আগে রাম তারপর বাম। এবার সিপিএম এর কর্মীদের যে ভোটটা আবার সিপিএম এ ফেরত চলে গেছিল 2021-এর পরে, আবার সেটা ফেরত এসেছে। সিপিএম এর ভোট পার্সেন্টেজ এবার কমে যাবে, সিপিএম এর ভোটটা বিজেপিতে যাবে, এবং তৃণমূল কর্মীরা তৃণমূলকে ভোট দেননি। বহু তৃণমূলের এজেন্ট আছেন তৃণমূলকে ভোট দেননি। জানেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার র্যালিতে হাঁটা লোকগুলো ভোট দেয়নি আপনাকে। আপনি আপনার এলাকার কথা বলছেন না যে পুলিশ মেরেছে, মিথ্যে কথা যেটা আপনি বললেন, আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি তো শুভেন্দু অধিকারীর কনভয়ে ছিলাম। শুভেন্দু অধিকারীর কনভয়ে যেখানকার আপনার বাড়ির সামনে যেখানকার লাঠিচার্জের কথা আপনি বললেন, সেখানকার ভিজুয়াল ফুটেজ আছে আমার কাছে, যে পুলিশ দৌড় করিয়ে করিয়ে মেরেছে। এটা সত্যি, পুলিশ দৌড় করিয়ে করিয়ে মেরেছে, কিন্তু পুলিশ তো দৌড় করিয়ে করিয়ে, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমার মোবাইলের ছবি, ক্যামেরায় তোলা ছবি, এই যে পুলিশ লাঠি চার্জ করছে, পুলিশ মেয়েদের মেরেছে। মেয়েরা শুভেন্দু অধিকারীকে দেখে বলবে চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা ব্যক্তিগত আক্রমণ করবে, আর শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে আঙুল চুষবে। আপনি এই সংস্কৃতি তৈরি করেছেন তো দলের লোকগুলোকে। আজকে যদি চোর চোর চোরটা মমতার ভাইপোটা যদি বলে, আপনার ভালো লাগবে? লাগবে না তো। ব্যক্তিগত আক্রমণ ভালো লাগবে না তো? ওনারও লাগেনি। আজকে ওনার কাছে ক্ষমতা আছে, আজকে ওনার কাছে ইলেকশন কমিশনকে ফোন করলে সঙ্গে সঙ্গে 5 মিনিটে গন্ডগোলের জায়গায় সেন্ট্রাল ফোর্স চলে আসবে, কলকাতা পুলিশ চলে আসবে, বা রাজ্য পুলিশ চলে আসবে। এই ক্ষমতাটা তাঁদের কাছে আছে, তিনি প্রয়োগ করবেন না? বেশ করেছেন তো। ওইখানে যে ছেলেগুলো আমার নিজের চোখে দেখা, জয় হিন্দ ভবনের ঘটনাটা আজকে আপনাকে বলি, কালকে আমি ছিলাম তবুও আমি ওটা নিয়ে একটা বৃহৎ কিছু বলিনি, আজকে আপনাদের বলছি শুনুন। জয় হিন্দ ভবনের সামনে যখন আমরা ছিলাম, আমাদের কাছে খবর এসেছে এবং শুভেন্দু অধিকারীর কাছেও খবর পৌঁছয় যে ওখানে বহু মানুষ আছেন যারা সাধারণ মানুষ সেজে লাইনে দাঁড়িয়ে আছেন, তারা আসলে তৃণমূল কর্মী। তারা ওখানে স্লো ভোটিং করাচ্ছেন, ভোটারদের প্রভাবিত করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে, আবার বেরিয়ে আসছেন, ভোটটা দিচ্ছেন না, যেই বুথের সামনে যাচ্ছেন পিছিয়ে এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়ছেন। এরকম ঘটনা তৃণমূল এবার নিয়েছিল, এটাও খেয়াল রাখবেন সামনের ভোটগুলোতে। এরা লাইনের মধ্যে সাধারণ মানুষ সেজে থেকে ভোটারদের প্রভাবিত করছিল। এবার কারো কপালে তো তৃণমূল কংগ্রেস লেখা থাকে না, আর মুখ দেখলে তো বোঝা যায় না তৃণমূল। সিপিএম এর তাও বোঝা যায়, মাক্কু দেখলে বোঝা যায়। কিভাবে মাক্কু বুঝবেন সেটা অন্য একদিন আলোচনা করব। তো সাধারণভাবে মোরাললেস এটা বলতে চাই, যেটা আমি তো কারো কপাল দেখে তো বোঝা যায় না যে এই কোন দল করে বা কোন লোকটা তৃণমূল আছে, কে প্রভাবিত করছে, বোঝা যাবে না। শুভেন্দুবাবু সোজাসুজি বুথের সামনে চলে গেছেন এবং এটা স্ট্র্যাটেজির অংশ ছিল। ওই লাইনের কাছে চলে গেছেন। ওই লাইনের কাছে চলে যাওয়াতে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা তাদের উত্তেজনা সামলাতে পারেনি, তাদের যে হরমোনের ক্ষরণ সেটা সামলাতে পারেনি। চোর দেখলে যেমন পুলিশের উত্তেজনা হয়, তেমন শুভেন্দু অধিকারী না এদেরকে চিনতে পারেন, এই চোরেদের চিনতে পারেন। কাছে যাওয়াতেই চোর আবার পুলিশকে দেখে যেমন ভয় পেয়ে যায়, তারাও ভয় পেয়ে যায় বাংলা জয় বাংলা বলতে শুরু করলো হঠাৎ করে মাতালদের মতো। তার মধ্যে বেশ কয়েকজন মদ্যপও ছিল, দীপঙ্কর দা তাদের মধ্যে একজনকে ধরেছিল। তো সেই ঝায় বাংলা বলা লোকগুলোকে আইডেন্টিফাই করা গেল। এটা শুভেন্দু অধিকারী ওখানে না গেলে তো আইডেন্টিফাই হতো না যে ভোটারদের কিভাবে তারা প্রভাবিত করছে। তারপরে সঙ্গে সঙ্গে একদম ডান্ডা দাওয়াই, দমদম দাওয়াই দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, মার খেয়েছে, মেয়েরা মার খেয়েছে। কোনো মেয়ে যদি অন্যায় করে, ভারতের সংবিধানে লেখা আছে মেয়ে বলে সবকিছু ছাড়। একটা মেয়ে যদি শুভেন্দু অধিকারীকে দেখে ব্যক্তিগত আক্রমণ করে, গালিগালাজ করে, মা বোনের খিস্তি দেয়, তো পুলিশ তাকে পুজো দেবে। দিয়েছে ডান্ডার বাড়ি, সত্যি দিয়েছে। এবং আপনার পুলিশ তো এতদিন বাচ্চাদের মেরেছে, মহিলাদের মেরেছে, অন্যায়ভাবে মেরেছে, তখন তো আপনি চুপ ছিলেন। আজকে আপনার দলের কর্মীরা মার খাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। 15 বছর সাধারণ মানুষ এটা সহ্য করেছে, 15টা বছর। তিনি বলছেন আবার নিরপেক্ষতা বলে কিছু নেই, সব মিডিয়া বিক্রি হয়ে গেছে, গদি মিডিয়া। আরে বাবা, আপনি নিউজ 18 বাংলাকে তার কোন ব্যক্তিটাকে কোন কোন কমিটির চেয়ারম্যান করেছেন, এটা কি কারো কাছে লুকোনো আছে? আপনি কলকাতা টিভিতে কটা নিজেদের লোক ছেড়ে রেখেছেন, পুষে রেখেছেন, তাদের কি কি সুবিধা দেন? আপনি কোন সংবাদপত্রের কোন লোকটাকে, নাম ধরে বলছি, সংবাদ প্রতিদিনের কোন লোকগুলোকে আপনি কি কি পরিষেবা দেন, সেটা কি কেউ জানে না? আপনারা
আমি আরো এই তালিকা যদি বলতে, এই তালিকা নিয়ে একদিন পর্ব করব। সরকার বদল হোক, এই তালিকা নিয়ে একদিন পর্ব করব যে কোন কোন লোক তৃণমূলের চটি চাটা আমাদের পেশায়। ব্যক্তিগতভাবে আমি দেখছি কয়েকদিন ধরে চটি চাটারা আমাকে আক্রমণ করছে। করুন, কোনো অসুবিধা নেই, কয়েকটা দিন আছে, করে নিন। 4 তারিখের পর দেখবো আপনারা কাকে কিভাবে আক্রমণ করেন। তা আজকে নিরপেক্ষতা নিয়ে, নিরপেক্ষতা তো আপনি নষ্ট করেছেন। সংবাদ মাধ্যমে যেটুকুন মেরুদণ্ড বেঁচে ছিল, সংবাদ মাধ্যমে যেটুকুন নিরপেক্ষতা ছিল, আপনি তো নষ্ট করেছেন। আপনি ক্ষমতায় আসার পরেই আপনার চটিচাটা 10-11টা কাগজকে, যেখানে আপনার রোজ বিজ্ঞাপন ছাপা হতো, বড় বড় করে আপনি এরকম হাত নাড়ছেন। নিজেকে গৌতম বুদ্ধ মনে করেন, নাকি নিজেকে কোনো পীর বাবা মনে করেন, নাকি নিজেকে কোনো গুরুদেব মনে করেন, বাবা লোকনাথের মতো, কিংবা আমি কাউকে ছোট করছি না। আমি গৌতম বুদ্ধ বা হিন্দু ধর্মের যে সমস্ত গুরু আছে সকলকে প্রণাম করে বলি। আমি নিজে গৌতম বুদ্ধের বাণী শুনি, গৌতম বুদ্ধের কথা আমার খুব ভালো লাগে, আমি তাকে বিশ্বাস করি। কিন্তু আমার বলার বক্তব্য যে আপনি নিজেকে কি ওই লেভেলে মনে করেন নাকি যে আপনি যা বলবেন সেটা ধ্রুব সত্য? এবং আপনি সংবাদপত্রকে আসার পর থেকেই সেখানে বিজ্ঞাপন দিয়ে কিনে নিয়েছেন। বিজ্ঞাপন সিপিএমও দিত, অল্প দিত। আপনি যে নিয়মিত বিজ্ঞাপন দেওয়ার বিনিময়ে প্রত্যেক দিন আপনার ছবি চাপা হবে, সেই ডিলটা যখন করেছিলেন, তারপর থেকেই সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে। সংবাদ মাধ্যমকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে আপনি তার মেরুদণ্ডটা কিনে নিয়েছিলেন। বর্তমানের কিনেছেন, আজকালের কিনেছেন, সংবাদ প্রতিদিনের কিনেছেন, আনন্দবাজারের কেনার চেষ্টা করেছেন, কিন্তু আনন্দবাজার কামড়াতে না পারুক মাঝে মধ্যে ফোঁস করে। যদিও আনন্দবাজারের ভূমিকা, বিশেষ করে আনন্দবাজারের অনলাইন পোর্টাল এবং আনন্দবাজারের যে পত্রিকা, তাদের ভূমিকা এই ভোটের সময় আমরা ভালো দেখিনি। তারা চটিচাটা, তারা দলদাসের মতো আক্রমণ করেছে, ব্যবহার করেছে। তারা কন্টিনিউয়াসলি বিজেপিকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যে বিজেপি খুব খারাপ, বিজেপি আসলে পশ্চিমবঙ্গের ক্ষতি হয়ে যাবে, তৃণমূল থাকলে খুব ভালো হবে, তৃণমূল 15 বছর ধরে খুব ভালো করেছে, তারা এরকম করেছে। তো তাদের পলিসি, আমার এটা বলার কিছু নেই, কিন্তু এরা কেন করে? মালের জন্য করে, কোটি কোটি টাকার বিজ্ঞাপনের জন্য করে। আজকে আপনি বলছেন শেয়ার মার্কেটে ধস নামবে। আরে বিজেপি এখানে ক্ষমতায় না এলে শেয়ার মার্কেটে কিসের ধস নামবে আমাকে বলুন তো। শেয়ার মার্কেটে ধস নামে যখন একটা হিউজ পরিবর্তন হয়, যে বিজেপি ক্ষমতায় আছে সেখান থেকে যদি চলে যায়, তখন ধস নামে। হ্যাঁ, আপনি চলে গেলে কোনো ধসটা নামবে না, কারণ কে আপনার উপর বাজি লাগাবে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কেউ বাজি লাগাবে বা বাজি লাগিয়েছে? বিজেপি এখানে যদি না আসে তাহলে ধস নামবে। গয়াং গচ্ছতি, যা ছিল তাই। কিসের ধস নামবে? 2024-এ ধস নেমেছিল? 2021-এ কি ধস নেমেছিল? নামেনি তো। মানুষকে ভুলভাল বোঝাবেন আর কতদিন? তবে এটা ঠিক, আপনারা এটা খেয়াল করেছেন তো দর্শক, আপনাদের বলছি যারা এতক্ষণ এই ভিডিওটা মন দিয়ে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চোখ দেখেছেন তো কেমন বসে গেছে? গোলুগালু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, হ্যাঁ বয়স হয়েছে, তিনি ট্রেডমিলে হাঁটতেন, রোগা থাকার চেষ্টা করেন, ওজন যাতে না বাড়ে, কারণ ওজন বাড়লে তো হাঁটতে কষ্ট হয় মানুষের, তার জন্য আপনি চেষ্টা করেছেন, ঠিক আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ মুখ, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের না এই দুটো চোখ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন কিরকম হয়ে গেছে? কেমন লেগেছে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু বলুন তো। আমার তো দেখে একদম মনে হয়েছে তিনি হেরে গেছেন, বুঝে গেছেন সরকারটা চলে গেছে, আর থাকতে পারবেন না। এখন মরিয়া চেষ্টা কটা সিট ধরে রাখা যায়, দেখা যাক কটা সিট তিনি ধরে রাখতে পারেন। আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস কত সিট পাবে, কিংবা বিজেপি কত সিট পাবে? বা আপনারা যে যে বিধানসভা থেকে দেখছেন, আপনাদের বিধানসভা উল্লেখ করে বলুন তো, আপনার বিধানসভার নাম, এই বিধানসভায় কে জিতবে, আপনার বিধানসভায় কে জিতবে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আর একটা জিনিস আমি শেষ করার আগে বলবো, যে হিংসা শুরু হয়েছে, একটা হিংসা নিয়ে আলাদা পর্ব করব, এই হিংসাটা কিন্তু কাম্য নয়। আমি আবারও বলছি, তৃণমূলের লোকেরা মারতে যাচ্ছেন, মার খেয়ে ফিরছেন। আপনারা এখনো শুধরে যান। আপনারা যদি এখন এভাবে মারতে শুরু করেন, 4 তারিখের পর কিন্তু পাল্টা রিয়াকশন হলে তখন বলবেন না। কারণ যে যাই বলুক, 60 দিন প্যারামিলিটারি থাকবে, কিন্তু প্যারামিলিটারি কি 60 দিনের মধ্যে যেখানে যেখানে ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে কি পৌঁছে যেতে পারবে? প্যারামিলিটারি ভোটের সময় যেভাবে প্রোঅ্যাক্টিভ ছিল, বিভিন্ন ঘটনার সময়, মারামারির সময় কি তারা অতটা প্রোঅ্যাক্টিভ থাকবে? আমার মনে হয় না।
থাকবে না। পৌঁছতে পৌঁছতে গন্ডগোল যা হওয়ার হয়ে যাবে, পরে পৌঁছে কিচ্ছু লাভ হবে না। ফলে আপনারা মারামারি করবেন না। যারাই মারামারি এই মুহূর্তে করছেন, যারাই অন্য দলকে চমক ধমক দিচ্ছেন, আপনারা কিন্তু ভুল করছেন, মাথায় রাখবেন। এগুলো কাম্য নয়। আমরা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কোনো অন্যায় কিছু দাবি করিনি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।